একটু ভাবো তো, এই মুহূর্তে তুমি যে আলোটা দেখছো সেটা হতে পারে ফোনের স্ক্রিনের আলো, সূর্যের আলো অথবা অন্য কোনো উৎস থেকে আসা আলো। এই আলো কি ঢেউয়ের মতো, নাকি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার স্রোত? বিজ্ঞানীরা এই প্রশ্ন নিয়ে ৩০০ বছরের বেশি সময় ধরে যুদ্ধ করেছেন। নিউটন বললেন এক কথা, হাইগেন বললেন অন্য রকম। তারপর আবার ইয়াং, ম্যাক্সওয়েল, ম্যাক্স প্লাঙ্ক, আইনস্টাইন সহ অনেক বিজ্ঞানীর কথাবার্তা তো আছেই। পুরাই তার ছেঁড়া অবস্থা। আজকের ভিডিওতে আমরা জানব আলো আসলে কি, কণা না তরঙ্গ, নাকি দুটোই। শেষ পর্যন্ত দেখলে তোমার চিন্তাধারা বদলে যাবে এবং তুমিও এটি নিয়ে ভাবতে বাধ্য হবে। মানুষ প্রাচীনকাল থেকেই জানতো আলো এক অদ্ভুত জিনিস, যার সাহায্যে আমরা দেখতে পারি। তবে সেই সময় কিছু বেকুব মানুষজন মনে করত আলো আমাদের চোখ থেকে বের হয়ে কোনো বস্তুর উপর পড়লেই আমরা ওই বস্তুটিকে দেখতে পাই। তবে এই ধারণা যে একেবারে ভুল তা আমরা এখন জানি। তারপর কিছু মানুষ বুঝতে পেরেছিল যে কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে আসলে তবেই আমরা সেই বস্তুটিকে দেখতে পাই। এটাই সঠিক, তবে তখনও মানুষের জানা ছিল না আলো আসলে কি। এভাবেই দিন কাটতে লাগলো। তবে সপ্তদশ শতাব্দীতে বিজ্ঞান জগতের সুপারস্টার ছিলেন স্যার আইজ্যাক নিউটন। নিউটনের মতে আলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি, যাকে তিনি বললেন কর্পাসেলস। তার এই ধারণাটি কর্পাসকোলার থিওরি অফ লাইট নামে পরিচিত। নিউটন আলোকে কণা বললেও এর কোনো শক্ত প্রমাণ ছিল না, তবে এর পেছনে কিছু যুক্তি ছিল। তার এই কণা তত্ত্ব তখন খুব জনপ্রিয় হয়েছিল, তবে তার কিছু কারণও আছে। নিউটন খুব বড় বিজ্ঞানী ছিলেন, তার তত্ত্ব দিয়ে প্রতিফলন প্রতিসরণ খুব ভালোভাবে ব্যাখ্যা করা যেত। কিন্তু সমস্যা শুরু হলো। প্রায় একই সময়ের আরেক বিজ্ঞানী হাইগেন্স, তিনি বললেন আলো আসলে তরঙ্গ, ঠিক পানির ঢেউয়ের মতো। কিন্তু তখন তার প্রমাণ দুর্বল ছিল। নিউটনের নাম এত বড় ছিল যে হাইগেন্সকে তখন কেউ পাত্তা দেয়নি। 1801 সালে সামনে এলেন থমাস ইয়াং। তিনি করলেন ঐতিহাসিক ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা ডিসির পরীক্ষা। পদার্থবিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এক্সপেরিমেন্ট বললেও ভুল হবে না। এই এক্সপেরিমেন্টে আলো পাঠানো হলো দুইটি সরু ছিদ্র দিয়ে, আর সামনে রাখা হলো একটি স্ক্রিন বা পর্দা। ফলাফল হিসেবে পর্দার ওপর একটি প্যাটার্ন দেখা যায়, কোথাও বেশি আলো, আবার কোথাও কম আলো। এইভাবে অনেকগুলো ডোরা ডোরা দাগের মতো দেখা যায়, তোমরা যা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এই ঘটনাকে বলা হয় ব্যতিচার বা ইন্টারফারেন্স। আর পর্দার উপর পাওয়া প্যাটার্নকে বলা হয় ইন্টারফারেন্স প্যাটার্ন বা ব্যতিচার ঝালর। একটু খেয়াল করো, আলো যদি কণা হয় তবে দুটি ছিদ্রর মধ্য দিয়ে আলো পাঠালে পর্দার উপর দুই জায়গায় আলো পাওয়া যাবে, কিন্তু এখানে পুরো পর্দার উপর একটি প্যাটার্ন পাওয়া যায়। এই ঘটনা নিউটনের কণা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না, দরকার হয় আলোর তরঙ্গ তত্ত্ব। এই রকমের প্যাটার্ন কেবল তরঙ্গই তৈরি করতে পারে, যেমনটা পানির তরঙ্গ করে থাকে। এই ঘটনা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আলো তরঙ্গের মতো আচরণ করে। এই ক্ষেত্রে নিউটনের কণা তত্ত্ব বড় একটি ধাক্কা খেল, কারণ পদার্থবিজ্ঞান বড় বিজ্ঞানীর সাথে থাকে না, থাকে তথ্য প্রমাণের সাথে। এরপর আলোকে সবাই তরঙ্গ হিসেবে মেনে নিয়েছিল। 19বিংশ শতাব্দীর মাঝের দিকে বিখ্যাত বিজ্ঞানী ম্যাক্সওয়েল দেখান যে আলো হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যা আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ বহন করে। মানে আলোর তরঙ্গ ধর্ম আরও সুপ্রতিষ্ঠিত হওয়া। তবে ভাই, এটাই আলটিমেট সলিউশন না। 19বিংশ শতাব্দীর শেষের দিকে আরেকটি গিট্টু লাগতে শুরু করে। তখন ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছিল। ব্ল্যাক বডি আর ব্ল্যাক বডি রেডিয়েশন কি তা নিয়ে একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, নিচে লিঙ্ক দিয়ে দেব, চাইলে দেখতে পারেন। এখানে কেবল বলে দিই, ব্ল্যাক বডি এমন বস্তু যার ওপর আলো পড়লে সেই আলোর সম্পূর্ণ অংশই শোষিত হয়ে যায়, তবে এটি নিজের তাপমাত্রার কারণে আবার বিকিরণও করে। একেই বলা হয় ব্ল্যাক বডি রেডিয়েশন। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কম্পাঙ্কের জন্য কী পরিমাণের শক্তি বিকিরণ হিসেবে বের হয় তা আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। অনেক বিজ্ঞানী চেষ্টা করেন আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে এই সমস্যাটি সমাধান করার, কিন্তু প্রত্যেকেই ফেল করেন। আবার এর মাঝেই আরেকটি গিট্টু এসে হাজির হয়,
যার নাম ফটো ইলেকট্রিক ইফেক্ট, মানে আলোক তড়িৎ ক্রিয়া। যথেষ্ট কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠের উপরে পড়লে সেখান থেকে ইলেকট্রন বের হয়। এই ঘটনাকেই বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া নিয়েও একটি ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। ভিউ তেমন হয় নাই, আর ভালো জিনিসের ভিউ একটু কমই হয়। I can't speak. যাই হোক, আর এই ফটো ইলেকট্রিক ইফেক্টও আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। তবে 1900 সালে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক আলোর শক্তিকে বিচ্ছিন্ন ধরে ব্ল্যাক বডি রেডিয়েশন সমস্যার সমাধান করতে সক্ষম হন। কিন্তু এটা আলোর তরঙ্গ তত্ত্বের সাথে যায় না। তখন সবাই ভাবতে শুরু করে তরঙ্গের শক্তি কেমনে বিচ্ছিন্ন হতে পারে। তখন সবার চিন্তাভাবনা শেষ করতে গ্রেট বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন সামনে আসেন 1905 সালে। অ্যালবার্ট আইনস্টাইন বললেন আলো আসলে শক্তির ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট, যার নাম ফোটন। ফটো ইলেকট্রিক ইফেক্টে কোনো ধাতুর উপর আলো ফেললে তা থেকে ইলেকট্রন বের হয়, কিন্তু যে কোনো আলো ফেললেই হয় না, একটি নির্দিষ্ট মানের কম্পাঙ্কের উপরের আলো ফেললেই সেই ধাতু থেকে ইলেকট্রন বের হয়ে আসে। এই বিষয়টি আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না, দরকার পড়ে আইনস্টাইনের ফোটন কণার। যাই হোক, এই কাজের জন্যই আইনস্টাইন নোবেল পুরস্কার পান। তার বিখ্যাত রিলেটিভিটির জন্য তিনি নোবেল পুরস্কার পাননি। তাহলে আমরা দেখলাম আলোর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়েরই পরীক্ষামূলক প্রমাণ রয়েছে, কিন্তু সাধারণভাবে চিন্তা ভাবনা করলে আমাদের কমন সেন্স বলে কোনো জিনিস হয় কণা হবে অথবা তরঙ্গ হবে, দুইটি একসাথে হবে না। তুমি আমাদের চারপাশে এমন কোনো জিনিস দেখাতে পারবে না যেটা একই সাথে কণা এবং তরঙ্গের মতো আচরণ করছে, কিন্তু আলোর ক্ষেত্রে এমনটাই পাওয়া গিয়েছে। আলো ইয়াংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টে তরঙ্গের মতো আচরণ করে, আবার আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্টে কণার মতো আচরণ করে। তাই অনেকেই বলে থাকে আলো একই সাথে কণা এবং তরঙ্গ। কোনো বস্তুর এমন ধর্মকে বলা হয় তরঙ্গ কণা দ্বৈততা বা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। মেন কথা, আলো একই সাথে দুটি। সে নিজেই জানে কখন সে কণার মতো আচরণ করবে আর কখন তরঙ্গের মতো আচরণ করবে। তুমি হয়তোবা ভাবছো এতক্ষণে সমস্যার সমাধান হলো, কিন্তু না ভাই, এখনও সমস্যার সমাধান হয় নাই। আজকের কোয়ান্টাম ফিজিক্স বলে আলো কণা অথবা তরঙ্গ নয়, আলো হলো কোয়ান্টাম অবজেক্ট। আলোর কণা হলো ফোটন, যা একটি কোয়ান্টাম পার্টিকেল। একইভাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোও কোয়ান্টাম পার্টিকেল। এসব পার্টিকেল আমাদের অবজারভেশনের উপর ভিত্তি করে বিভিন্ন সময় বিভিন্ন রেজাল্টে দেয়, মানে আমরা যেভাবে দেখি সেভাবেই আচরণ করে। একেই বলা হয় অবজারভেশন ইফেক্ট। এইসব জিনিস আরও ভালোভাবে বুঝতে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের ভিডিওগুলো দেখতে পারো। সব আলোচনা শেষ হলো, এবার আমরা প্রশ্নে ফিরে আসি। আলো আসলে কি, কণা নাকি তরঙ্গ? উত্তর হলো আলো কণাও না, আবার তরঙ্গও না। আলোর ফোটন হলো কোয়ান্টাম পার্টিকেল, যা আমাদের দেখার উপর ভিত্তি করে একবার কণার মতো আচরণ করে, আরেকবার তরঙ্গের মতো আচরণ করে। কোয়ান্টাম কণাকে তোমার আমার দেখা কোনো কিছুর সাথে মেলানো যাবে না। সেটা পানির তরঙ্গের মতো নয়, আবার কোনো বলের মতোও নয়। না সেটা তেলের মতো আর না পানির মতো। আমরা কেবল বলতে পারি সেটি হলো কোয়ান্টাম পার্টিকেল, আর কখন সে তরঙ্গের মতো আচরণ করবে আর কখন কণার মতো আচরণ করবে। এখানে একটি উদাহরণ দিতে পারি। ধরো দুইজন অন্ধ লোক আছেন। একজনকে তুমি একটি হাতির কান ধরাই দিলা, সে বলবে জিনিসটা পাখার মতো। আবার আরেকজনকে তুমি হাতির লেজ ধরাই দিলা, সে বলবে জিনিসটা সাপের মতো। কিন্তু হাতি কি আসলে পাখার মতো বা সাপের মতো? নিশ্চয় নয়। হাতি তো হাতির মতোই। আবার অন্ধ মানুষদ্বয়ও তাদের অবজারভেশনের উপর ভিত্তি করে তারা কিন্তু ঠিকই বলছে। যাই হোক বন্ধুরা, কোয়ান্টাম পার্টিকেলগুলো আমাদের কাছে সেই হাতির মতো, আর আমরা সেই অন্ধ মানুষ। কখনো হাতির লেজ ধরি, আবার কখনো হাতির কান ধরি। আর একটি কথা, আমরা ফোটন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদিকে কোয়ান্টাম পার্টিকেল বলি। পার্টিকেল অর্থ কণা, তবে এরা সত্যি সত্যি তোমার দেখা কোনো কণা বা পার্টিকেলের মতো নয়।
সুন্দরী নাম হলেই দেখতে সুন্দরী হবে এরকম ভাবার কারণ নেই। মেন কথা, প্রকৃতি এখনও আমাদের ভাবনার চেয়ে অনেক বেশি রহস্যময়। বন্ধুরা, আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না। দেখা হবে সামনের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।